গল্পের নাম এক মুঠো চাঁদের আলো। লেখনীতে নুসরাত ফারিয়া। পর্ব ১৯। কিছু জরুরি কাজ ও মিটিংয়ের জন্য আধারকে আজ অন্য শহরে যেতে হবে। ভার্সিটি থেকে এসেই নিজের প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিয়েছে ব্যাগে, সাথে কিছু ফাইলস, ডকুমেন্টস সবকিছু। আধার ফোনে কথা বলতে বলতে চেঞ্জ করে নীল একটু পরেই বেরিয়ে পড়বে। কাঁধে ফোন গুজে মাথা কাত করে চেপে ধরে দুহাতে শার্টের বোতাম লাগানোর সময় খেয়াল করল আলো এসে নিজেই আলতো হাতে বোতামগুলো লাগিয়ে দিচ্ছে। আধার মেয়েটার মলিন চেহারার দিকে তাকিয়ে থেকে অপর প্রান্ত ব্যক্তির সাথে কথা বলতে থাকল। আলো সুন্দর করে সব বোতাম লাগিয়ে দিয়ে কোটো পরিয়ে দিল। আধার আজ সাদাকালো পরেনি, বরং নীল স্যুটবুট পরেছে। আলো নিজের কাজ শেষ করে সামনে থেকে সরে যেতে চাইলে আধার বাম হাতে তার কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নিল। মেয়েটা মুখ তুলে উপরে তাকাতেই ভেজা চুমু এসে তার লালাটের মাঝে পড়ল। আধার কিছুটা সময় নিয়ে কথা বলা শেষ করে ফোন রেখে দিল বিছানার উপর। তারপর পাজি মেয়েটার সরু নাক টেনে গম্ভীর কণ্ঠে বলল, আমি যতদিন আসব না ততদিন ভদ্র মেয়ের মতো থাকবা। শরীর ভালো লাগলে ভার্সিটিতে যেও, নয়তো যেতে হবে না। বাড়িতে বসেই সব নোট এবং পড়া কমপ্লিট করো। রাতে একা থাকতে অসুবিধা হলে তিথির কাছে যেও। অহেতুক রাত বিরেতে ড্রয়িং রুমে যাবে না। আর না রুমের দরজা খুলে রাখবে। আমি যেমনটা রেখে যাচ্ছি ফিরে এসে যেন তেমনটাই পাই। নয়তো তোমাকে কেটেকুটে নদীতে ফেলে আসব। আলো চোখমুখ কুঁচকে বলল, আপনি এত নেগেটিভ ভাবেন কেন বলুন তো? সবসময় খালি ওভারথিংকিং করেন গু। তোমাকে নিয়ে আমি ভাবব না তো আর কে ভাববে শুনি? তুমি যেটাকে নেগেটিভ মাইন্ড বলছো সেটা আসলে নেগেটিভ নয়। তোমাকে নিয়ে আমার ভয়, চিন্তা দুটোই হয়। কারণ তোমাকে আমি হারাতে চাই না। দিন শেষে এই তুমিটাকেই আমার চাই, খুব করে চাই। তাই সাবধানে থাকতে বলছি। আজকাল দুনিয়া আর ভালো নেই। কিছু কিছু মানুষের চেহারার আড়ালে কুৎসিত রূপ লুকিয়ে আছে। অচেনা মানুষ হোক কিংবা পরিচিত মানুষ, তবুও তুমি একা কখনো কোনো পুরুষ মানুষের কাছে যাবে না। স্বয়ং আমার ভাইয়ের কাছেও না। আমি তোমাকে অনেক কষ্টে পেয়েছি, বাকিটা জীবন এই তোমার সাথেই কাটাতে চাই। তাই বলছি, তোমার স্বামীর জন্য হলেও নিজের একটু খেয়াল রেখো গো। আলো অপলক নয়নে তাকিয়ে আছে। এই লোকটা যে তাকে নিয়ে এত ভাবে সেটা কল্পনার বাইরে ছিল। সে তো এমনই একজনকে চেয়েছিল যে কিনা তাকে সবসময় আগলে রাখবে, চোখে চোখে রাখবে। মাঝে মধ্যে ভালোবাসবে। আলো মুচকি হেসে দুহাতে স্বামীর গলা জড়িয়ে ধরে চোখে চোখ রেখে শান্ত গলায় বলল, এত চিন্তা করবেন না। আমি নিজের খেয়াল রাখব, আর আপনিও কিন্তু নিজের খেয়াল রাখবেন। কোনো মেয়ের দিকে তাকাবেন না, প্রয়োজন ছাড়া কথাও বলবেন না। হাসা তো একদম বন্ধ। কারোর আশেপাশেও যেন ঘেঁষবেন না। অপরিচিত কারোর হাতে কিছু খাবেন না। ওকে? আধার কপাল কুঁচকে তাকিয়ে আছে। সে এমনিতেও এইগুলো কিছুই করে না। অথচ মেয়েটার কথা শুনে মনে হচ্ছে সে এতদিন এইগুলোই করে বেরিয়েছে। এই কথাগুলো বলার কোনো মানে হয়? আশ্চর্য। আমার কথা শুনলেন? নাকি অন্য কান দিয়ে বের করে দিলেন? আজকাল কানে কম শুনতেছি, তাই তোমার কথাগুলো বুঝতে পারিনি। সো স্যাড। আলো দাঁত কটমট করল। তার বেলায় হাজার হাজার নিষেধাজ্ঞা, আর নিজের বেলায় একটুও না? এটা আবার কেমন নিয়ম? এমন করে বাদরের মতো গলায় ঝুলে না থেকে সরো, আমাকে রেডি হতে হবে গি। আলো গলা ছেড়ে দিয়ে মুখ গোমরা করে বলল, আমি বাদর? না, হনুমান গু। আর আপনি একটা পেটমোটা হাতি উ। ইঁদুরের মতো চুই চুই করলে কিন্তু রুম থেকে বের করে দিব গ। আলো অভিমানে মুখ সরিয়ে নিয়ে দূরে গিয়ে দাঁড়ায়। আধার আর চোখে ফুলে ওঠা গালের দিকে তাকিয়ে মনে মনে হেসে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ায়। ভেজা চুলগুলো ব্লু ড্রায়ার দিয়ে শুকিয়ে নিল, তারপর জেল দিয়ে ব্যাকব্রাশ করে সেট করে রেখে দিল। হাতের কবজিতে ঘড়ি বেঁধে মানিব্যাগ প্যান্টের ব্যাক পকেটে রাখার সময় এক হাতে শার্টের 3টা বোতাম খুলে রাখল। এই মেয়েটা গলা অবধি বোতাম লাগিয়ে দিয়েছে। 3টে বোতাম না খুলে পুরো শার্টই খুলে যান গু। একথা কর্ণগহ্বরে পৌঁছাতেই আধারের হাত থেমে গেল। ও কিছু না বলে চুপচাপ শার্টের 3টে বোতাম লাগিয়ে বলল, আর কিছু? আলো ভাব নিয়ে বলল, জলদি ফিরে আসা হোক, নয়তো খান বাড়ির দরজা আপনার জন্য বন্ধ গু। নো প্রবলেম। এ বাড়িতে আসব না। আলো অদ্ভুত চোখে তাকায়। এই শয়তান লোকটা আর কখনো ভালো হবে না। সারা জীবন তারা বাসী হয়ে থাকবে।
সে একরাশ মন খারাপ নিয়ে রুম থেকে চলে যেতে শুরু করল। কিন্তু দরজার চৌকাঠ পেরোতে পারল না। তার আগেই লোকটা ঝড়ের বেগে তেড়ে এসে তাকে দেয়ালের সাথে চেপে ধরল এবং গম্ভীর কণ্ঠে বলে ওঠে, যেতে বলেছি তোমাকে। আলো অভিমানী সুরে বলল, বাদর, হনুমান, ইঁদুর থেকে কি করবে? আদর নিবে এবং দিবে ঘি। একথা বলে আধার এক হাতে মেয়েটার দুগাল চেপে ধরে ঠোঁটের মাঝে ঠোঁট ডুবিয়ে দিল। আলো বর্বর চোখে তাকিয়ে আছে। লোকটা যে এখন এমন কাজ করতে পারে সেটা ভাবতেও পারেনি। সে চোখের পল্লব ঝাপটিয়ে দুহাতে কোটের কলার চেপে ধরল। রেসপন্ড টু মি মিসেস খান। আধার কয়েক মিনিট পর ঠোঁট ছেড়ে ফিসফিসিয়ে কথাটা বলে আবারও মত্ত হল রমণীর কোমল ঠোঁটের মাঝে। সময় গড়াল, উন্মাদনা বাড়াল। শক্তপোক্ত হাতের এলোমেলো স্পর্শে এবং পুরু ঠোঁটের তীব্র ছোঁয়ায় আলো হাঁপিয়ে উঠেছে। সে রেসপন্স না করে উল্টো দুহাতে চড়া বুক ঠেলে সরাতে চাইল। কারণ সে ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না। এই মিসকে শয়তান লোকটা আজ ইচ্ছে করে ওয়াইল্ড হচ্ছে। এতদিন কি সুন্দর করে সফটলি চুম্বন করত, আর আজ স্লার ব্যাডা রাফলি চুম্বন করছে। তোমাকে রেসপন্স করতে বলেছি, এইভাবে গরুর মতো ঠেলাঠেলি করতে নয় গি। আধার জোরে জোরে শ্বাস নিতে নিতে হিসহিসিয়ে বলে। সে কবে ফিরবে জানে না, তাই এখন একটু মন ভরে মেয়েটাকে আদর করতে চাচ্ছে। অথচ এই বেকুব মেয়েটা তাকে দূরে সরিয়ে দিতে ব্যস্ত। আধার নিজেকে সামলে নিয়ে আলোকে ছেড়ে দিয়ে গমগমে গলায় বলল, বেরিয়ে যাও রুম থেকে। আর বাহিরে গিয়ে মির্কি রোগীদের মতো কাপাকাপি করোগ। আলো বুক খামচে ধরে হাঁপাতে হাঁপাতে ছলছল চোখে তাকায়। সে কি ইচ্ছে করে এমন করে নাকি? দম আটকে এলে বাধা দিবে না তো কি করবে? এই লোকটা কি তাকে রোবট ভাবে? নাকি নিজের মতে অনুভূতিহীন ভাবে, যে ছুঁয়ে দিলেও কোনো রিয়াক্ট করবে না? আলো নাক টেনে ওড়না ঠিক করে বলল, আমার হার্ট দুর্বল, ভীষণ দুর্বল। যেই মেয়ে স্ট্রং, ছুঁয়ে দিলেও রোবটের মতো থাকবে, আপনার কথা শুনবে, আপনাকে তৃপ্তি দিতে পারবে, তাদের সাথে গিয়ে রোমাঞ্চ করুন। কারণ আমি এই গরুর মতো ঠেলাঠেলি আর মির্কি রোগীর মতো কাপাকাপি ছাড়া কিছুই করতে পারব না গে। আধার এক হাত দেয়ালে রেখে আলোর দিকে ঝুঁকে আলতো হাতে চিবুক ধরে উঁচু করল। তারপর চোখে চোখ রেখে ফিসফিসিয়ে বলে ওঠে, আধার খানকে সুখ, শান্তি, তৃপ্তি দেওয়ার জন্য তার আলোই যথেষ্ট। এর বাইরে কেউ না, মানে কেউই না। ইউ আর মাই পার্সোনাল হ্যাপিনেস। জাস্ট ফর ইউ জান। আলো থমকাল, চমকাল, স্তম্ভিত হল। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে পরক্ষণেই মুখ সরিয়ে নিল। আধার গালে পরপর দুটো চুমু খেল। রাগ করে না জান উ। এইভাবে কেউ বললে আর রেগে থাকা যায়? উহু, যায় না তো। তেমনি করে আলো পারল না রাগ করে থাকতে। তবে সে বাহিরে কিছু প্রকাশ না করে স্বাভাবিক গলায় বলল, আপনার দেরি হয়ে যাচ্ছে গু। আধার কিছু না বলে সরে গেল। নিজেকে ঠিকঠাক করে ব্যাগ নিয়ে দরজার দিকে আসতেই আলো সামনে এসে পথ আটকে দাঁড়াল। কিছু বলবে? 5 মিনিট হবে। আধার হাত ঘড়ির দিকে এক পলক তাকিয়ে বলল, হুম। কিন্তু কেন? আলো চটজলদি সোফার উপর দাঁড়িয়ে ইশারায় বোঝাল তার সামনে আসতে। আধার কপাল কুঁচকে মেয়েটার সামনে যায়। আলো হেসে দুহাতে প্রিয় মানুষটার গলা জড়িয়ে ধরে, কপালে, দুই চোখের পাতায়, নাকে, দুগালে ও থুতনিতে ছোট ছোট চুমু খেল। আধার ঠোঁট কামড়ে হেসে মেয়েটার লাজুক চেহারার দিকে তাকিয়ে রইল। সে তো এতটুকুই আদর চেয়েছিল। সাবধানে ড্রাইভ করবেন আর রাস্তাঘাট দেখেশুনে যাবেন, ঠিক আছে? আধার বাধ্য ছেলের ন্যায় মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে ম্যাডাম। আলো বাম হাতে মানুষটার চোখ দুটো ঢেকে লালচে ঠোঁটে অনেকগুলো চুমু খেল। তারপর শক্ত করে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে কান্নারত কণ্ঠে বলল, আমি আপনাকে খুব মিস করব উ। আধারের মনের মাঝে প্রশান্তির বাতাস বয়ে যায়। অবাধ্য পিছুটানের এই একটাই বড় কারণ তার, যার জন্য সে সব কিছু বদলেছে, স্বয়ং নিজেকেও। আধার চোখ বুজে অর্ধাঙ্গিনীকে গভীরভাবে আলিঙ্গন করল। মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ধীর কণ্ঠে আওড়াল, মন খারাপ করো না। যত দ্রুত সম্ভব আমি তোমার কাছে ফিরে আসব। কেটেছে 4 দিন। বড় ভাইয়ের কথামতো রাত তিহানের ব্যাপারে সব খোঁজখবর নিয়েছে। ছেলেটা যথেষ্ট ভালো এবং তার পরিবারও ভালো। মির্জা বংশের একমাত্র ছেলে হওয়ায় এখনও কাজকর্মে যোগ দেয়নি, লেখাপড়া শেষ করে তবেই নিজেদের কোম্পানিতে যোগদান করার প্ল্যান আছে। রাত অফিস থেকে ইমার্জেন্সি ছুটি নিয়ে চট্টগ্রামে নিজে গিয়েছিল তিহানের সাথে কথা বলতে।
কোনো দিকেই তার খারাপ মনে হয়নি, আর তিহানের পুরো পরিবারের ব্যাপারে জানলে তাহমিনা খান তো এক পায়ে রাজি হয়ে যাবেন। এসব ভেবে আনমনে হাসল রাত। ফোন খুলে বড় ভাইয়ের সাথে তিহানের বিষয় নিয়ে কথা বলতে বলতে গাড়ি থেকে নামল। সে দুদিন পর মাত্র বাড়ি ফিরল। সামনে হাঁটতে হাঁটতে তার নজর বাগানে যায়। আলো গুনগুন করতে করতে পানির পাইপ দিয়ে ফুলগাছে পানি দিচ্ছে। আর তিথি দোনলায় বসে থেকে ফোনে কারোর সাথে কথা বলছে। হঠাৎই রাতের মাথায় শয়তানি বুদ্ধি এল। সে মনে মনে ক্রূর হেসে ভাইয়ের উদ্দেশ্যে বলল, তোমার পুচকে বউ বর্তমানে কি করছে জানো? জরুরি আলাপ আলোচনার মধ্যে হুট করে বউয়ের কথা শুনে আধারের চোয়াল শক্ত হয়ে উঠল। সে দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, তুই আবার ওর আশেপাশে গেছিস? একই বাড়িতে থাকি, সেখানে আশেপাশে যাওয়াটা স্বাভাবিক। বাই দ্য ওয়ে স্যার, আপনার বউ বর্তমানে হেসে হেসে একটা ছেলের সাথে কথা বলছে, তাও ভিডিও কলে। কোনো মেয়ে ব্লাশ করলে যে এত কিউট লাগে সেটা বোম্বাই মরিচকে না দেখলে জানতামই না। উফ, পুরাই পিঙ্ক বারবিডল। আধারের মেজাজ খারাপ হল। সে দাঁতে দাঁত চেপে বলল, ঢাকায় ফিরতে দে, তারপর তোকে দেখে নিচ্ছি গু। ঠিক আছে, এখন আমি তোমার বুকে দেখি। বাই ব্রো। বলেই খট করে লাইন কেটে দিয়ে শব্দ করে হেসে উঠল। আচমকা হাসির শব্দ শুনে আলো তিথি দুজনেই চমকে ওঠে। আলো তড়িৎ পাইপ নিয়ে পিছনে ঘুরে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে রাতের হাসি গায়েব হয়ে গেল এবং মুহূর্তেই ভিজে একাকার হয়ে উঠল। তিথি এই দৃশ্যটা দেখে খিলখিল করে হেসে ওঠে। রাত দুহাতে পানি থেকে নিজেকে আড়াল করতে করতে চেঁচিয়ে বলল, স্টুপিড মেয়ে, পানির নল সরাও, নয়তো তোমাকে সুইমিং পুলে ফেলে দিব ঘ। আলো তড়িঘড়ি করে নল সরিয়ে মাথা চুলকিয়ে আমতা আমতা করে বলার চেষ্টা করল, সরি ভাইয়া, আমি আসলে বুঝতে পারিনি গি। রাত কিছু না বলে মাথার চুল ঝাড়তে ঝাড়তে বাড়ির ভেতর যেতে যেতে বিড়বিড় করে বলে ওঠে, এই আকাম কুকাম করার মেশিনটাকে আধার খান কিভাবে সহ্য করে কে জানে। আলো সবে গোসল শেষ করে শরীরে তোয়ালে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এল। আলমারি খুলে পোশাক বের করতেই ফোনটা বেজে উঠল। সে বিছানার কাছে এগিয়ে এসে ফোন হাতে নিয়ে দেখে আধার স্যার কল দিয়েছে। আলো দ্রুত কল রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে শুনতে পেল, ল্যাপটপ অন করোক। ব্যাস, এটা বলেই লাইন কেটে দিল। আলো ভ্রু কুঁচকে কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে থেকে ল্যাপটপ নিয়ে সোফায় বসে অন করতেই ভিডিও কল এল। মেয়েটা এক পলক নিজের দিকে তাকিয়ে ভাবল ধরবে না, কিন্তু পরক্ষণেই কিছু একটা ভেবে কল রিসিভ করল। আধার চোয়াল শক্ত করে কিছু বলার জন্য মুখ খুলেছিল, কিন্তু কিছু আর বলা হয়ে উঠল না। মুহূর্তেই তার অশান্ত হৃদয়টা হুট করে শান্ত হয়ে গেল। চোখে মুখে এসে ভর করল একরাশ মুগ্ধতা। আধার কি বলতে চেয়েছিল সবকিছু ভুলে গিয়ে সে শরীরটা এলিয়ে দিল বিছানার হেডবোর্ডে। ঠোঁট কামড়ে মেয়েটার আপাদমস্তক পর্যবেক্ষণ করতে করতে শান্ত গলায় জিজ্ঞেস করল, ঢাকায় বসে থেকে আমাকে সিডিউস করার চেষ্টা করছ? আলো মাছি তাড়ানোর মতো হাত নাড়িয়ে বলল, সিডিউস আর আপনার মতো নিরামিষ তরকারিকে করব? হাউ ফানি। আমার এতটাও খারাপ সময় আসেনি স্যার। আমাকে তো তুমি কাছেই ঘেঁষতে দাও না। একটু চুমু খেলেই মটকা মেরে পড়ে থাকো, আর ছুঁয়ে দিলেই অজ্ঞান হওয়ার ভান করো। তাহলে আমি আমিষ হব কিভাবে হু? আলো বুঝি লজ্জা পেল। সে এতিওতি তাকাতে তাকাতে বিড়বিড় করে বলল, আমিষ হতে হবে না, এমন নিরামিষই হয়ে থাকুন গু। আধার কিছু একটা ভেবে জানতে চাইল, হঠাৎ সন্ধ্যা বেলায় গোসল? আমি চলে এসেছি আর নিজের খোলস ছেড়ে বেরিয়ে এসেছ? অসময়ে গোসল করে যদি অসুখ বাঁধাও তাহলে হাসপাতালে 1 বছরের জন্য রেখে আসব। আলো গোমরা মুখে বলল, ইচ্ছে করে করিনি তো। আসলে তিথি আর আমি বাগানে ছিলাম। ও একটা ফুল নিতে চেয়েছিল, আর আমি ভেতরে প্রবেশ করে ফুল ছিঁড়তে গিয়ে কাদামাটিতে আছাড় খেয়েছি গু। ব্যথা পেয়েছ? অল্প একটু। সাবধানে চলাফেরা করবে, নয়তো অল্প বয়সেই কোমর ভেঙে নিয়ে বসে থাকবে। তখন আর আমাকে কিছু করতে হবে না গি। আলো এক ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, কেন? আপনি আবার কি করবেন? কিছু না গি। আলো কিছু না বলে টুনাটুনির লেজ বড় বড় কান ধরে টানাটানি করে খেলছে আর হাসছে। অপর প্রান্ত থেকে আধার ঠোঁটের কোণে হাত রেখে অপলক নয়নে মেয়েটার হাসি দেখছে। একসময় শান্ত গলা জিজ্ঞেস করল, আজ কি কারোর সাথে ভিডিও কলে কথা বলেছিলে? না তো, কেন? উহুম, এমনি জিজ্ঞেস করলাম।
আচ্ছা, তুমি চেঞ্জ করে নাও। আধার বাহিরে স্বাভাবিক থাকলেও মনে মনে বেশ ক্ষিপ্ত হয়েছে। বাড়ি ফিরে আগে রাতের কানের নিচে কয়েকটা লাগাবে, তারপর শান্ত হবে। কত বড় সাহস ছেলেটার! তার বউয়ের নামে কুটনামি করছে, আবার তারই কাছে। এই ছেলেটা সবকিছুতেই পিএইচডি করে এসেছে, সাথে পাড়া প্রতিবেশী মহিলাদের মতো কুটনামিতেও। আধার আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে ল্যাপটপের উইন্ডো নামাতে যাবে, ঠিক তখনই স্ক্রিনে ভেসে ওঠা অপ্রত্যাশিত এক দৃশ্য দেখে মুহূর্তেই হার্টবিট থমকে গেল। অন্যদিকে আলো হতভম্বের ন্যায় তড়িঘড়ি করে ফ্লোর থেকে সফেদ তোয়ালে তুলে শরীরে জড়িয়ে নিয়ে চট করে ল্যাপটপের সামনে থেকে সরে যায়। ইস, কি লজ্জা! কি লজ্জা! সে তো উঠার সময় খেয়ালই করেনি তোয়ালে ঢিলে হয়ে গেছে। ফলস্বরূপ মানুষটার সামনেই ধ্যাত। আর ভাবতে পারল না বেচারি। সে সবসময় কিছু না কিছু অঘটন ঘটিয়ে বসে থাকে। আজকের পর আর তোয়ালে পরে রুমেই আসবে না। ধুর ধুর! মিসেস খান! স্বামীর ডাকে আড়াল থেকেই সাড়া দিল আলো। তখনই শুনতে পেল গম্ভীর কণ্ঠে বলা কিছু অপ্রত্যাশিত বাক্য। ভোররাতে ফিরছি, নিজেকে প্রস্তুত রেখো। আলোর ঘুম ভাঙল দুপুরবেলায়। একটু নড়াচড়া করতে গিয়ে অনুভব করল তার সর্বাঙ্গ ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। সে চোখমুখ কুঁচকে কমফোর্টারের ভেতর থেকে মাথা বের করে বালিশের উপর রাখল। কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকল। আর ভাবতে লাগল রাতের কথা। সে সারপ্রাইজ গিফট হিসেবে ভেবেছিল কসমেটিক নয়তো ড্রেস। কারণ মানুষটা তাকে এইগুলোই দিত বেশি। কিন্তু শেষ মুহূর্তে এসে তার ভাবনায় এক বালতি গোবর ঢেলে দিয়ে অন্য কিছু দিয়েছে, যেটা সে ভাবতেও পারেনি। ভদ্রলোক যে কথার জালে ফাঁসিয়ে এইভাবে ধোঁকা দিতে পারে সেটা ঘুণাক্ষরেও টের অবধি পায়নি। লোকটাকে দেখে মনে হবে ভাজা মাছ উল্টে খেতে জানে না, অথচ আড়ালে ঠিকই কাঁটাসহ মাছ গিলে খেতে পারে। এসব ভেবে ডানদিকে ঘাড় কাত করে আধো চোখে তাকায় অসভ্য লোকটা সোফায় বসে থেকে রিল্যাক্সে ল্যাপটপে কাজ করছে। পরনে কালো প্যান্ট ও সাদা শার্ট, ভেজা চুলগুলো এলোমেলো হয়ে লেপ্টে আছে কপালে, লালচে ঠোঁট কামড়ে চশমা ভেদ করে কপাল কুঁচকে তাকিয়ে আছে স্ক্রিনে। হয়তো জরুরি কিছু পড়ছে। আলো কিছুক্ষণ তাকিয়ে থেকে যখন নজর সরিয়ে নিবে, তখনই মানুষটার সাথে চোকাচোকি হয়ে যায়। সে চট করে মাথা সোজা করল। আজ লোকটার দিকে তাকাতেও কেন জানি ভীষণ লজ্জা করছে। আর ইউ ওকে, মিসেস খান? আলো প্রত্যুত্তরে জবাব না দিয়ে উঠে বসল। মাথা নিচু করে দুহাতে পরনের শার্টের খোলা দুটো বোতাম লাগাল। তারপর এলোমেলো চুলগুলো হাত খোপা করে রেখে দিল। শরীর থেকে কমফোর্টার সরিয়ে বিছানা থেকে নামতে গেলে আধার উঠে এসে ধীর কণ্ঠে বলল, আমি সাহায্য করব? আলো দাঁত কিরমির করে বলল, আমার পা ভেঙে যায়নি। আধার দুহাত প্যান্টের পকেটে গুজে কাঁধ নাচিয়ে বলল, অ্যাজ ইয়োর উইশ। আলো কিছু না বলে বিছানা থেকে নেমে সামনে পা বাড়াতেই টের পেল তার পা দুটো অবশ হয়ে আছে। তবুও সে বাহিরে নিজেকে শক্ত রাখার চেষ্টা করল। কিন্তু বেশিক্ষণ অভিনয় করতে পারল না। কয়েক কদম হাঁটার পরই ধপাস করে ফ্লোরের মাঝে আছড়ে পড়ল। মেয়েটার নাজেহাল অবস্থা দেখে আধার ঠোঁট কামড়ে হেসে সামনে হাঁটু গেড়ে বসল এবং গমগমে গলায় বলল, সো ম্যাডাম, আপনার পা জোড়া অক্ষত থাকা সত্ত্বেও কেন হাঁটতে পারছেন না? একথা শুনে আলোর ইচ্ছে করল মানুষটার মাথার সব চুল টেনে ছিঁড়তে। হুইল চেয়ার লাগবে? তাহলে আমি নিয়ে আসার ব্যবস্থা করছি। কি বলেন? আলো রাগান্বিত চোখে তাকিয়ে বামহাতের তর্জনী তাক করে ঝাঝাল কণ্ঠে বলল, আমি দুর্বল নই। আই রিপিট, দুর্বল নই। আধার তর্জনী আঙুল ধরে চোখে চোখ রেখে ফিসফিসিয়ে বলল, রাইট যান। আফটার অল যতটুকু আশা করেছিলাম তার চেয়ে দ্বিগুণ পেয়েছি। আই অ্যাম সো ইমপ্রেসড। কথাগুলোর মানে বুঝতে কয়েক মিনিট সময় লাগে আলোর। কিন্তু যখন বুঝতে পারল তখন বিছানা হাতরে বালিশ নিয়ে লোকটার মুখে ছুঁড়ে মেরে চেঁচিয়ে উঠল, চুপ করুন অসভ্য লোক! আধার বালিশ ধরে নিঃশব্দে হেসে উঠে দাঁড়ায়। আলো সাপের মতো ফোঁস ফোঁস করতে করতে স্বামীর দিকে তাকায়। পাষাণ লোকটা সারারাত তাকে জ্বালিয়ে এখন দিব্যি দাঁত বের করে হাসছে। অথচ সে শরীরের ব্যথায় মরছে। আলো কোনোমতে উঠে দাঁড়ায়। আধার মনে মনে ভাবল মেয়েটা হয়তো এখন ওয়াশরুমে যাবে। কিন্তু তাকে ভুল প্রমাণিত করে দিয়ে আলো বিছানার মাঝে শুয়ে পড়ল। মেয়েটার কান দেখে আধার মাথা নিচু করে হাসল। পরক্ষণে কাছে এসে এক ঝটকায় কোলে তুলে নিল। শুরুতে তেরামি না করলেও পারতে গু। আলো দুহাতে স্বামীর গলা জড়িয়ে ধরে গম্ভীর কণ্ঠে বলল,
আপনিও শুরুতে নাটক না করে বুয়ের সেবা করলেই পারতেন গু। আধার মাথা নিচু করে মেয়েটার কেটে যাওয়া ঠোঁটের কোণে শক্ত চুমু খেল। তারপর ওয়াশরুমের দিকে যেতে যেতে শান্ত গলায় বলল, অর্ধাঙ্গিনীর সেবা করতে এই আধার খান সারা জীবন প্রস্তুত গো। আলো কিছু না বলে বুকের মাঝে লেপ্টে থাকল। আধার খুব যত্নের সাথে প্রিয়তমাকে গোসল করিয়ে দিয়ে রুমে নিয়ে এল। ড্রেসিং টেবিলের আয়নার সামনে বসিয়ে রেখে চুলগুলো মুছে দিল। আলো মুখ তুলে ভুলেও আয়নার দিকে তাকায় না। অথচ সে অনুভব করতে পারছে এক জোড়া তীক্ষ্ণ চোখ তাকেই দেখতে ব্যস্ত। আধার নিজের কাজ শেষ করে আলোকে বিছানায় আধশোয়া করে বসিয়ে দিল। তারপর নিজের শরীর থেকে আধভেজা শার্ট খুলে ফেল। এই পাজি মেয়েটা তাকেও ভিজিয়ে দিয়েছে। আলো আর চোখে স্বামীর নগ্ন পিঠের দিকে তাকায়। সেথায় অসংখ্য নখের আঁচড়, খামচি স্পষ্ট। কাঁধও রক্ষে পায়নি। সেখানেও ছোপ ছোপ কামড়ের চিহ্ন। এই জন্যই বুঝি টি-শার্টের বদলে শার্ট পরেছে। আলো নজর সরিয়ে নিজের গলা ও কাঁধের দিকে তাকায়। অসভ্য লোকটা তাকেও ইচ্ছেমতো কামড়েছে। তাহলে সে কিভাবে ছেড়ে দিত? তার কল্পনা জল্পনার মধ্যেই আধার চেঞ্জ করে রুম থেকে বেরিয়ে গেল এবং ফিরে এল খাবারের প্লেট নিয়ে। অর্ধাঙ্গিনীর সামনে বসে নিজ হাতে ভাত মাখিয়ে খাইয়ে দিতে লাগল। সেও একই প্লেট থেকে খেল। যান। আলো ঔষধ খেয়ে বিছানার হেড বোর্ডে মাথা ঠেকিয়ে চোখ বুজেছিল। সে সময় গলার ভাঁজে নরম ঠোঁটের স্পর্শ পেয়ে কেঁপে উঠল। আধার সকল ক্ষতস্থানে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে দিল। তারপর আবারও আদুরে কণ্ঠে ডেকে উঠল, শ্যামা পাখি। আলো ঘন ঘন শ্বাসপ্রশ্বাস নিতে নিতে কোনমতে জবাব দিল, বলুন। সারপ্রাইজ গিফট পছন্দ হয়েছে? লজ্জায় আলোর চেহারা লাল টকটকে হয়ে ওঠে। এহেন কথা শুনে মনে হল কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। কতবর নির্লজ্জ হলে এমন কথা আবার বড়মুখ করে জিজ্ঞেস করে। আলো হাসফাস করতে করতে দুহাতে স্বামীকে ঠেলতে শুরু করল। আধার গ্রীবাদেশ থেকে মুখ তুলে কপাল কুঁচকে বলল, সবসময় এমন ব্যাঙের মতো তিরিংবিরিং করো কেন? তো কি আপনার অসভ্য মার্কা কথা শুনব? এখানে অসভ্যতামির কি দেখলে আশ্চর্য? তাহলে ওই কথা জিজ্ঞেস করার মানে কি? হুহ। আধারের কপাল আরও কুঁচকে গেল। সে মেয়েটার বাম হাত সামনে এনে অনামিকা আঙুলের দিকে ইশারা করে গম্ভীর কণ্ঠে বলল, আমি এটার কথা বলছিলাম গে। আলো হাতের দিকে তাকায়। অনামিকা আঙুলের মাঝে একখানা ডায়মন্ডের রিং চকচক করছে। রিংটা অর্ধেক চাঁদের আকারে ডিজাইন করা। দেখে এক ফালি চাঁদি লাগছে। মনে হচ্ছে আকাশ থেকে স্বয়ং চাঁদ নেমে এসেছে তার হাতে। আলো যতটা না মুগ্ধ হয়েছে তার চেয়ে বেশি বিস্মিত হয়েছে। সে আংটিটা ছুঁয়ে দিয়ে বিস্ময়ে আওড়াল। চাঁদ! আধার ঝুঁকে হাতে ঠোঁট ছুঁয়ে ফিসফিসিয়ে বলল, তুমি আমার অন্ধকার জীবনে আসা এক মুঠো চাঁদের আলো। আর এই তুমি আধারের ব্যক্তিগত চাঁদ। চাঁদের কিন্তু কলঙ্ক থাকে গি। হুম, তোমারও আছে। আলো চোখ দুটো বড়বড় করে জিজ্ঞেস করল, কই? আধার চোখে চোখ রেখে বলল, চেয়ে দেখো, আমি তোমার সেই কলঙ্ক। আলো মুচকি হেসে মাথা নাড়িয়ে বলল, চাঁদের কলঙ্ক স্বয়ং আধার খান। ব্যাপারটা মন্দ নয়। আধার অর্ধাঙ্গিনীর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তারপর শুধাল, বললে না তো গিফট পছন্দ হয়েছে কিনা? আলো ঝুঁকে স্বামীর কপালে ঠোঁট ছুঁয়ে শান্ত গলায় বলল, খুব পছন্দ হয়েছে গু। আর প্রথমটা? আলো দুহাতে মাথার চুল খামচে ধরে টানাটানি করতে করতে বিড়বিড় করে বলল, আপনি ভালো হবেন না, তাই না? আধার হেসে উবুর হয়ে বাহুডোরে শক্ত করে রমণীর পাতলা কোমর আঁকড়ে ধরে পেটের মাঝে মুখ গুজে ফিসফিসিয়ে বলে উঠল, এতদিন তো ভালোই ছিলাম, এখন থেকে না হয় একটু খারাপই হলাম গে। একটু থেমে পুনরায় আওড়াল, আজ থেকে শুধু তোমার কাছেই আধার খান ব্যাড বয় হয়ে থাকবে, প্রমিস। রাতের বেলায় অফিসে একটা পার্টির আয়োজন করা হয়েছে। একটা ডিল সাকসেস হওয়ায় আজ এই ছোট্ট অনুষ্ঠানটি। অফিসের গ্রাউন্ড ফ্লোর খুব চমৎকারভাবে সাজানো হয়েছে। সেথায় মানবমানবীরা গিজগিজ করছে এবং নিজেদের মতো পার্টি এনজয় করছে। এখানে কোনো বাইরের লোক নেই। সবাই অফিসের কর্মচারী। রাত একটা টেবিলে বসে থেকে রেড ওয়াইন খাচ্ছে। কিন্তু অতিরিক্ত না, যতটুকু খেলে নেশায় বুধ হবে না ঠিক ততটুকুই খেয়েছে। তার আগে থেকেই নেশা করার অভ্যেস আছে। দেশের বাইরে থাকাকালীন প্রতিদিন খেত। এই জন্য এখন একটু খেলে সহজে নেশায় মাতাল হয় না।
অস্ট্রেলিয়ায় থাকাকালীন একবার বড় ভাইকে ড্রিঙ্ক করিয়েছিল, ছেলেটা নর্মাল ড্রিঙ্ক ভেবে খেয়েছিল। কিন্তু সে কি জানত? ওই নর্মাল ড্রিঙ্কে তার ছোট ভাই নেশাক্ত কিছু মিশিয়ে রেখেছিল। রাতের প্ল্যান ছিল বড় ভাইকে মাতাল করে মেয়ের কাছে পাঠাবে। কারণ সারাক্ষণ তাকে চরিত্র নিয়ে কথা শোনাত। তাই সেও ঠিক করে বড় ভাইয়ের ফুলের মতো চরিত্রে একটু দাগ লাগাবে, যেন সেও পাল্টা জবাব দিতে পারে। সবকিছু তার প্ল্যান মতোই হয়েছিল। বিদেশি সুন্দরী রমণীকেও বড় ভাইয়ের রুমে পাঠিয়েছিল। কিন্তু তার অতি ভদ্রলোক ভাই মাতাল অবস্থায় থেকেও ওই মেয়েটার দুগাল চড়িয়ে লাল করে দিয়েছিল। ওই রাতে শুধু বিদেশি রমণী মার খায়নি, সাথে সেও খেয়েছিল। এমনকি সকালে নেশা কেটে যাওয়ার পর তাকে আবারও গন্ধলাই দিয়েছে। বড় ভাইয়ের হাতে মার খেয়ে 1 সপ্তাহের মতো হাসপাতালে পড়েছিল। সেই দিন থেকেই তার মনে অনেক রাগ জমে। তাই তো বড় ভাইকে বেশি পাত্তা দেয় না। সে সবসময় নিজ মর্জি অনুযায়ী চলাফেরা করে এসেছে। কিন্তু এই 1.5 বছরের মধ্যে সে অন্য রূপে বড় ভাইকে আবিষ্কার করে। সে এতগুলো বছর নানাভাবে কষ্ট দিয়েছে, কথায় কথায় অপমানও করেছে। সে সারাক্ষণ খারাপ ব্যবহার করলেও কখনো তার ভাই খারাপ ব্যবহার করেনি, বরং সবকিছু মুখ বুজে হজম করে নিয়েছে। এত কিছুর পরও তাদের কোনো কমতি অনুভব করতে দেয়নি। উল্টো নিজের সবটা দিয়ে আগলে রাখার চেষ্টা করেছে এবং করে আসছেও। অথচ সে বড় ভাইয়ের মূল দিতে পারল না। আজকাল এইগুলো ভাবলে বড্ড আফসোস হয় রাতের। সে যখন থেকে ইনকাম করতে শুরু করেছে তখন থেকে বুঝতে পেরেছে টাকা কামানো ঠিক কতটা কষ্টের। সময়ের সাথে সাথে সে একটু একটু করে বড় ভাইয়ের কষ্ট উপলব্ধি করতে পেরেছে। একই সাথে অতীতের কিছু খারাপ দৃশ্যও বারবার তাড়া করে বেড়ায়। সে এতটা খারাপ না হলেও পারত। এসব ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল রাত। অতীতে করা কাজগুলো তো আর মুছে ফেলতে পারবে না, তবে সে বর্তমানে নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করছে। এই যে এখন সেও প্রতিমাসে বাড়িতে টাকা দেয়, আর বাদবাকি নিজের হাতখরচ হিসেবে রাখে। সে আগের মতো আর অতিরিক্ত খরচ করে না। এখন সবকিছু ভেবেচিন্তে মেপে মেপে খরচ করে সে একটু হলেও বড় ভাই নামক মানুষটার কাঁধের ভার কমাতে চায়। ছেলেটা অনেক করেছে তাদের জন্য, এখন থেকে না হয় সে সব দায়িত্ব নিবে। হাই হ্যান্ডসাম। একটা চেয়ার টেনে নিয়ে একজন রমণী এসে রাতের পাশে বসল। এটা দেখে ছেলেটার কপাল কুঁচকে গেল। তবে পাত্তা না দিয়ে গ্লাসে চুমুক দিতে দিতে বলল, বাই উ। রমণী হাসল। অতঃপর বলল, আমি তোমার ব্যাপারে জানি রাতু। হোয়াট ডু ইউ মিন? আই মিন ইউ আর আ প্লেবয় গে। অচেনা মেয়েটার মুখে এমন কথা শুনেও রাত শান্ত। সে ওয়াইন শেষ করে ধীর কণ্ঠে বলল, তাহলে আপনি আমার সামনে কেন? আপনি কি জানেন না? খারাপ ছেলেদের থেকে দূরে থাকতে হয়। খারাপ ছেলে যদি এত হট হয় তাহলে কাছে আসায় যায় উ। কি বলতে চাচ্ছেন সোজাসুজি বলুন গু। তোমাকে চাই আমার গু। মেয়েটার অঙ্গভঙ্গি ও হাবভাব দেখে রাত আগেই বুঝতে পেরেছিল এমন কিছুই বলবে। হাজার হোক সে এসবে অনেকটাই পরিচিত। অনেকটা দেরি করে ফেলেছেন মিস। আমি আর এসবে নেই উ। যুবকের কথা শুনে মেয়েটা অসন্তুষ্ট হল। সেই শুরু থেকে ছেলেটাকে দেখে আসছে। এমনকি কাজের বাহানা দিয়েও হুটহাট করে কাছে যাওয়ার চেষ্টা করত। কিন্তু ছেলেটা কথা বলা তো থাক, সামান্য তাকায় না পর্যন্ত। তখনই বুঝতে পেরেছিল হয়তো নিজেকে ভালো করার চেষ্টা করছে। তবুও সে আজ এসেছে। আর এতদিন যেটা সন্দেহ করেছে এখন সেটাই সত্য হল। ঠিক আছে, চলো বিয়ে করে নিই গু। মেয়েটার এহেন কথা শুনে রাতের মুখ থেকে সব মদ্যুকু টেবিলের উপর ছিটকে পড়ল। সে টিস্যু দিয়ে মুখ মুছে অদ্ভুত চোখে তাকায়, তারপর দাঁতে দাঁত পিষে বলল, আমার বেড কাঁপানোর বদলে যদি নরম গালে গরম থাপ্পড় পড়ে তাহলে ব্যাপারটা কেমন হবে? খুবই জঘন্য উ। পাশ থেকে খুব চেনা মেয়েলি কণ্ঠস্বর শুনে রাত ঘাড় ঘুরিয়ে তাকায়। ঈশিতা বুকে দুহাত বেঁধে চোখমুখ কুঁচকে দাঁড়িয়ে আছে। সিনিয়র ম্যামকে দেখা মাত্রই মেয়েটা কেটে পড়ল। ঈশিতা এসে অন্য চেয়ারে বসতে বসতে বলল, চলুন বিয়ে করে নিই। রাত বাঁকা হেসে বলল, চলুন বিয়ের আগে বাসর করে নিই গু। ছিহ, আপনি কত অশ্লীল গু। আর আপনি বড়ই সুশীল গু। আরে বাবা, আমি তো মজা করছিলাম গু। আমিও মজা করছিলাম গু। ঈশিতা কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করল, আপনি প্লেবয়? রাত শান্ত গলায় বলল, ছিলাম, বাট এখন বড় ভাইয়ের মতো জেন্টলম্যান হওয়ার চেষ্টা করছি। সে আমার থেকে 1000 গুণ ভালো। অথচ আমি ব্যাড বয়।
অতীতে আপনি না হয় খারাপ ছিলেন, কিন্তু বর্তমানে তো চেষ্টা করছেন ভালো হওয়ার। এটাই বা কয়জন করে? রাত শব্দ করে শ্বাস ছেড়ে বিড়বিড় করে বলে উঠল। অবশেষে কোনো মেয়ে এই খারাপ আমিটাকে বুঝ। আজ সারাটা দিন রুমের ভেতরই কেটে গিয়েছে আলোর। মানুষটা কই যেন গেছে, আর সে একা একা মুরগির বাচ্চার মতো ঝিমাচ্ছে। আলো বিরক্তিতে আশেপাশে তাকায়। তারপর আস্তে ধীরে বিছানা থেকে নেমে রুমের বাইরে গেল। তার শরীরটা এখন কিছুটা সুস্থ আছে। ড্রয়িং রুমে কাউকে দেখতে পেল না। আলো সোজা রান্নাঘরে গিয়ে ফ্রিজ খুলে দেখে কিছু খাওয়ার জন্য আসে কিনা। মিষ্টি দেখে আলোর ঠোঁটের কোণে হাসি ফুটল। সে চটপট মিষ্টি নিয়ে খেতে খেতে ড্রয়িং রুমে এল। কিন্তু বেশিক্ষণ বসে থাকতে পারল না। ছুটে এসে বেসিনে বমি করতে শুরু করল। তুমি প্রেগন্যান্ট? অপ্রত্যাশিত বাক্যটি শুনে আলো চমকে উঠল। তড়াক করে পিছনে তাকিয়ে দেখে তাহমিনা খান গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। সে চোখমুখ ধুয়ে ধীর কণ্ঠে বলল, আপনার ভুল হচ্ছে মা গি। তাহলে হুটহাট করে বমি করে কেন? আলো কি জবাব দিবে বুঝতে পারল না। তার ছোটবেলা থেকেই হুটহাট বমি করার বাজে অভ্যাস আছে। বেশিরভাগ পেট খারাপ হলেই সে বমি করে। কিছুদিন ধরেই তার পেট কেমন জানি করছে, এটার জন্য ডাক্তার দেখাতে হবে। নয়তো এসবের জন্য সে ফেঁসে যাবে। সত্যি করে বলো, তোমার পেটে কার বাচ্চা? আলো অবাক চোখে তাকায়। কার বাচ্চা মানে? এই মহিলা কি বলতে চাচ্ছে? আপনি এসব কি বলছেন মা? আমি কেন প্রেগন্যান্ট হতে যাব? আসলে আমার পেটের সমস্যা হয়েছে। এই জন্য? তাহলে এটা কি? একথা বলে তাহমিনা খান একটা প্রেগন্যান্সির কিট বাড়িয়ে ধরল। আলো অবিশ্বাস চোখে ওই লাল দুটো চিহ্নের দিকে তাকায়। তাহমিনা খান তাচ্ছিলের সুরে বললেন, তোমার মতো মেয়েকে আমার ভালো করেই চেনা আছে। নিশ্চয়ই কোথাও গিয়ে নষ্টামি করে নিজের গর্ভে সন্তান ধারণ করেছ। ছিঃ! লজ্জা করল না তোমার? আধার স্ত্রীর অধিকার না দেওয়ায় তুমি এমনটা করলে? আলোর পুরো পৃথিবী ভনভন করে ঘুরে উঠল। সে কিছু বলতে যাবে তখনই খেয়াল করল দরজা খুলে আধার স্যার প্রবেশ করছে। কি হয়েছে এখানে? আর তুমি নিচে কেন? আলো কোনো জবাব দিল না। শুধু অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রইল। মেয়েটার চোখে পানি দেখে আধার অস্থির হল। তড়িঘড়ি করে কাছে এসে দুগালে হাত রেখে বিচলিত কণ্ঠে শুধাল, খারাপ লাগছে? ডাক্তার ডাকব? আলো স্বামীর বুকে মুখ গুজে দিল। এত বড় একটা মিথ্যে অপবাদ কিভাবে দিতে পারলেন তাহমিনা খান? তার মানে তুমিও জানো এই মেয়ে মা হতে চলেছে? তাহমিনা খানের কথা শুনে যেন আধার আকাশ থেকে পড়ল। পর মুহূর্তে চিল্লিয়ে উঠল, হোয়াট ননসেন্স! ও কেন এখন মা হতে যাবে? তাহমিনা খান নিজের হাতে থাকা কিট দেখিয়ে বলল, এরপরও আমাকে অবিশ্বাস করবে? আধার এক পলক লাল দাগের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, এটা আমার বউয়ের না। নিশ্চয়ই আশরাফ খানের সেকেন্ড বউয়ের। বাই দ্য ওয়ে কংগ্রাচুলেশনস ছোট মা। আধার বড় ছেলের মুখে এমন ভয়ানক কথা শুনে তাহমিনা খান কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যান। পর মুহূর্তে চিৎকার করে উঠলেন, কত বড় সাহস ছেলেটার তার সামনে দাঁড়িয়ে তার চরিত্রের দিকে আঙুল তুলছে। এখন কি উনার মা হওয়ার বয়স? যেখানে দাদি নানি হওয়ার কথা সেখানে এমন জঘন্য অপবাদ শুনে লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। অথচ এই মানুষটাই একটু আগে ছেলের বুমার চরিত্রের দিকে আঙুল তুলল। আর এখন নিজের বেলায় তেলেবেগুনে জ্বলে উঠল। কথায় আছে অন্যের বেলায় 4 আনা আর নিজের বেলায় 16 আনা। ঠিক তেমনটাই তাহমিনা খান। ছোট বুমার গর্জন শুনে নিচের রুম থেকে হন্তদন্ত হয়ে ছুটে এলেন শোভহান খান। তিনি এশারের নামাজ পড়ে একটু শুয়েছিলেন। ড্রয়িং রুমে এসে পরিবেশ যথেষ্ট গরম দেখলেন। এখন চিৎকার করছেন কেন? এসব বলার আগে ভাবার দরকার ছিল। যেখানে আমি নিজেই বললাম এখন এমন কিছু হওয়ার চান্স নেই। তবুও আপনি তেরামি করছেন। আমি নাকি আপনি ওর স্বামী হুম? আধার দাঁত কিরমির করে বলে, যেখানে সে গত রাতেই মেয়েটাকে নিজের করে নিয়েছে সেখানে এত তাড়াতাড়ি প্রেগন্যান্ট হওয়া অসম্ভব। তার ওপর সে মেডিসিনও খাইয়ে দিয়েছিল। তাহলে কি এখন বাচ্চা আকাশ থেকে পড়বে? নাকি জমিন থেকে বেরোবে? ছেলেটার কথা শুনে তাহমিনা খান চিল্লিয়ে বললেন, তাহলে এই কিট কোথায় থেকে এ বাড়িতে এল? নিশ্চয়ই তোমারই বউ পরীক্ষা করেছে। আর তোমার অজান্তেই মেয়েটা এমন কিছু করেছে যার ফল এখন নিজের পেটে নিয়ে ঘুরছে গিয়ে।
একথা শুনে আধারের চেহারা ভয়ঙ্কর লাল হয়ে যায়। তাহমিনা খানের জায়গায় যদি এখন কোনো পুরুষ হতো তাহলে এতক্ষণে হাসপাতালে পৌঁছে যেত। তাহমিনা, তুমি এসব কি বলছ? শোভহান খান ধমকে উঠলেন। মেয়েটা কী সব আবোলতাবোল বলছে, আশ্চর্য। অন্যদিকে আধার যথেষ্ট নিজেকে সামলে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এটার পিছনে যে আপনার হাত পা নেই তার প্রমাণ কি? এখানে আমার কোনো মতলব নেই। যা সত্যি এবং দেখছি সেটাই বললাম। আর কিছুদিন ধরে খেয়াল করছি এই মেয়েটা হুটহাট বমি করছে আর টক জাতীয় খাবারও খাচ্ছে। তুমি কি মেয়েটার শারীরিক পরিবর্তন বুঝতে পারোনি? হুট করেই এত সুন্দর হওয়ার মানে কি? একটা মেয়ে যখন মাতৃত্বের স্বাদ পায় তখনই এমন পরিবর্তন হয় গে। আধার চোখ বুজে শ্বাস নীল। মেয়েটা ১.৫ বছর অসুস্থ ছিল, ১ বছর তো কোমায় ছিল। কড়া কড়া ঔষধের জন্য শরীরটা পাটকাঠির মতো হয়ে যায়। একদম নেতিয়ে পড়েছিল। কিন্তু সে তো এ বাড়িতে নিয়ে এসেই মেয়েটাকে একটু একটু করে সুস্থ করেছে। গাইনি ডক্টর থেকে শুরু করে সবকিছু দেখিয়েছে। সাথে পুষ্টিকর খাবার তো ছিলই। এমনকি ভিটামিন, ক্যালসিয়ামও খেয়েছে মেয়েটা। কারণ ভেতর থেকে খুবই দুর্বল ছিল। এত যত্ন নেওয়ার পর মেয়েটা পুরোপুরি সুস্থ হয় এবং শারীরিক পরিবর্তনটাও মারাত্মকভাবে হয়। তাই বলে এমন জঘন্য চিন্তাভাবনা করবে? মানুষ কি সবসময় এক থাকে? সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়। সেখানে তো এটা খুবই স্বাভাবিক ব্যাপার, অথচ এটাকেই ঘৃণিত হিসেবে উপস্থাপন করা হচ্ছে। আমার ধৈর্যের পরীক্ষা নিয়েন না। নয়তো এর ফল খুবই খারাপ হবে। আমার বউয়ের চরিত্রের দিকে যেই ব্যক্তি আঙুল তুলোর চেষ্টা করবে, ওই আঙুলই কিন্তু আমি কেটে ফেলব। আই রিপিট, কেটে ফেলব গো। তাহমিনা খানের চোখমুখ শক্ত হয়। ওইদিকে আলো স্বামীর বুকে মুখ গুজে রাখা অবস্থায় চোখের জলে শার্ট ভেজাচ্ছে। আধার চোয়াল শক্ত করে এক হাতে অর্ধাঙ্গিনীকে জড়িয়ে ধরে আছে। শোভহান খান শক্ত গলায় বললেন, তুমি একজন মেয়েকে হয়ে অন্য একটা মেয়েকে এত বড় নোংরা অপবাদ কিভাবে দিতে পারলে তাহমিনা? সোজা চরিত্রের দিকে আঙুল তুললে। সামান্য কিছু বিষয় নিয়ে এমন জঘন্য অপবাদ না দিলেও পারতে। শুধু শুধু মেয়েটাকে মানসিকভাবে হেনস্থা করছ। তাহমিনা খান শ্বশুরের দিকে এগিয়ে এসে কিট দেখিয়ে বললেন, তাহলে এটা কার বাবা? শোভহান খান কিছু বলতে যাবেন, তখনই দোতলা থেকে ভেসে এল কিছু অপ্রত্যাশিত বাক্য। আমার? ওটা আমার আম্মু। অফিসের পার্টি শেষ হতে হতে অনেকটাই রাত হয়ে যায়। আর আজ আকাশটাও ভালো নেই। যে কোনো সময় মুষলধারে বৃষ্টি আসতে পারে। তাই সকলেই ডিনার করে বেরিয়ে পড়েছে নিজেদের বাড়ির উদ্দেশ্যে। রাত এক হাতে ব্যাগ ও আরেক হাতে কাঁধে কোট ঝুলিয়ে ধীর পায়ে হেঁটে যাচ্ছে পার্কিং প্লেসে। নিজের বাইকের কাছে এসে খেয়াল করল, একটা মাতাল মেয়ের বাহু চেপে ধরে টেনেটুনে গাড়ির ভেতরে ঢোকানোর চেষ্টা করছে যুবক। এই দৃশ্য দেখে রাতের কপাল কুঁচকে গেল। কারণ সে মেয়েটাকে একটু হলেও চেনে। তাই ব্যাগ, কোট বাইকে রেখে এক হাত প্যান্টের পকেটে গুজে, অন্য হাতে গলার টাইয়ের নট ঢিলে করতে করতে এগিয়ে গেল। এক্সকিউজ মি। হঠাৎই পেছন থেকে পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর শুনে যুবক চমকে ঘুরে দাঁড়ায়। সুদর্শন পুরুষটিকে দেখে ঈশিতা একগাল হেসে বাম হাত নাড়িয়ে মাতাল কণ্ঠে বলল, হাইনটি বয়। রাত এক পলক মেয়েটার হাস্যোজ্জ্বল চেহারার দিকে তাকিয়ে দ্রুত চোখ সরিয়ে নিল। কারণ মেয়েটার হাসিমাখা মুখ একদম তার বোম্বাই মরিচের মতো। সাথে কিছুটা স্বভাবও এক। সারাক্ষণ ফটরফটর করতেই থাকে। সে পাশে দাঁড়ানো যুবকের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনি মেয়েটাকে চেনেন? ছেলেটা সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, ও আমার কাজিন। আর ভুলবশত ড্রিঙ্ক করেছে। তাই বাড়িতে নিয়ে যাচ্ছিলাম। কিন্তু আপনি তার কে হন? রাত মেয়েটার দিকে তাকিয়ে থেকে জবাব দিল, কেউ না। একথা বলে বড় বড় পা ফেলে চলে যেতে শুরু করল। তখনই ঈশিতা পিছন থেকে চেঁচিয়ে উঠল, আমাকে রেখে যাবেন না। আমার কোনো কাজিন নেই। শুধু ছোট ভাই আর একটা ছোট বোন আছে। আর মা ছাড়া কেউ নেই, কেউ নেই। মেয়েটার কথা শুনে রাতের পা জোড়া থেমে যায়। মুহূর্তেই তার যা বোঝার তা বুঝা হয়ে গেল। সে পিছনে ঘুরে হনহনিয়ে এসে যুবকের কাছ থেকে এক ঝটকায় মেয়েটাকে ছিনিয়ে নিল। ঈশিতা এসে আছড়ে পড়ল শক্ত বুকের মাঝে। ভয় পেয়ে দুহাতে খামচে ধরল বুকের কাছটায় শার্টের অংশ। চোখের সামনে থেকে যাবি? নাকি বসকে কমপ্লেইন করব? সাথে ধোলাই কিন্তু ফ্রি। নেশার কারণে মেয়েটা ভুলভাল বকছে আর আপনিও সেটা সত্যি ভেবে নিয়েছেন?
আমাকে দেখে কি তোমার ফিডার খাওয়া বাচ্চা মনে হয়? যেটা বোঝালি আর বুঝে গেলাম। নেশা করার ফলে পেটের ভেতরের সব সত্য বেরিয়ে আসে, আর তুই বলছিস কিনা মেয়েটা মিথ্যে বলছে। এই ড্রিঙ্ক করার জন্যই আমি আমার ভাইয়াকে সব সত্য কথা বলে দিতাম, তারপর কেলানি খেতাম। আর শালা তুই উল্টো আমাকে এসে টুপি পরানোর চেষ্টা করছিস। দেখুন, আপনি কিন্তু ঝামেলা করছেন। আমি বসকে বলে দিব আপনি ঈশিতাকে জোর করে নিয়ে যাচ্ছেন। রাত হেসে ছেলেটার সামনে ঈশিতার শাড়ির আঁচল ভেদ করে কোমর চেপে ধরে আরও ঘনিষ্ঠ করে নিল। তারপর হিসিয়ে বলল, শুধু জোর করে নিয়ে যাওয়া কেন? তোর বসকে গিয়ে এটাও বল আমি ওকে ছুঁয়েছি। ছেলেটা কিছুটা দমে গেলেও জোর গলায় বলল, ও যে আপনার কাছে সেফ সেটার কি গ্যারান্টি? রাত ভ্রু চুলকিয়ে জবাব দিল, তোর থেকে 1000 গুণ আমার কাছে স্রেফ থাকবে। বিকজ এই রাত কখনো কোনো মেয়ের সুযোগ নেয়নি, আর না কাউকে জোর করেছে গিয়ে। এটা ঠিক যে রাত কখনোই কোনো মেয়ের সাথে জোরজবরদস্তি করেনি, আর না নিজ থেকে কোনো অফার দেয়। বিদেশে থাকার ফলে খারাপ হয়ে গেছিল, তাও বন্ধুদের পাল্লায় পড়ে সে একসময় ড্রাগও নিয়েছে। তারপর থেকেই এসবের মধ্যে থেকে আর বেরিয়ে আসতে পারেনি। যেখানে রমণীরাই তাকে কাছে টেনে নিয়েছে সেখানে সেও বাধা দেয়নি। তবে দেশে এসব খুব বেশি চলে না, আর ধীরে ধীরে তার নারীর বাজে নেশাটাও কমে গেছে। বোম্বাই মরিচকে দেখার পর তো সে আর কোনো মেয়ের কাছেই যায়নি। একটু হলেও মেয়েটাকে চেয়েছিল, তবে সেটা নিজের বউ হিসেবে। কিন্তু দিন শেষে মেয়েটা তার ভাবি হিসেবে বের হল। রাত আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ল। সে সত্যিই মন থেকে চেয়েছিল বোম্বাই মরিচকে, কিন্তু বড় ভাইয়ের জন্য নিজের লিমিট ক্রস করেনি। আর এখন তো মেয়েটাকে চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ ওই একটা মেয়েই তার ভাইয়ের সুখ। ছেলেটা কখনো কাউকে ভালোবাসবে না বলতে বলতে ঠিকই তার অপছন্দের ছাত্রীকেই ভালোবেসে ফেলল। সবকিছু জেনে শুনেও সে কিভাবে ওই মানুষটার বুক থেকে মেয়েটাকে কেড়ে নিবে, যেখানে মেয়েটাও তাকে ভালোবাসে। এমন সহজ সরল মেয়েটার সুন্দর সংসার সে কিছুতেই ভাঙতে পারবে না। তার চেয়ে বরং তার ভাইয়ের সাথে সুখে-শান্তিতে জীবন পার করুন। মাঝে মধ্যে সে বড় ভাইকে একটু জ্বালাবে এসব ভেবে আনমনে হাসল রাত। ছেলেটাকে এখনও দাঁড়িয়ে থাকতে দেখে চোয়াল শক্ত করে বলল, একটা মেয়ের পাল্লায় পড়ে কিন্তু শুধু শুধু নিজের ক্যারিয়ার হারাবি, সাথে বিনা পরিশ্রমে হাসপাতালের বেডে শুয়ে থাকবি। ছেলেটা আর কথা বাড়াল না। রাগে গজগজ করতে করতে চুপচাপ কার নিয়ে চলে গেল। রাত মেয়েটাকে নিজের থেকে দূরে সরিয়ে দিল। তখনই ঈশিতা ঘটিয়ে ফেলল এক অঘটন। পার্কিং প্লেসের পিনপতন নীরবতা ভাঙল থাপ্পড়ের শব্দে। রাত নিজের বাম গালে হাত রেখে অবিশ্বাস চোখে মেয়েটার দিকে তাকিয়ে আছে। সে মেয়েটাকে রক্ষা করল, আর এই মেয়েটাই কিনা তাকে চড় মারল। তাহলে এটাই কি ভালো কাজের প্রতিদান? লম্পট! ঈশিতা টালমাটালের মতো হেলতে দুলতে বাক্যটি বলল। রাত দাঁত কিরমির করে জানতে চাইল, কি করেছি আমি? প্রত্যুত্তরে মেয়েটা নিজের শাড়ির আঁচল কাঁধে তুলে কোমরের দিকে ইশারা করে ঝাঝাল কণ্ঠে বলল, এখানে ছুঁয়েছেন আপনি কি? রাত নিজের কপাল চেপে ধরল। সে তো ওই ছেলেটার জন্য কোমর ছুঁয়েছিল, আর এর বিনিময়ে যে নরম হাতে গরম থাপ্পড় খেতে হবে সেটা বুঝতে পারেনি। সে চোখমুখ মুছে ধীর কণ্ঠে বলল, সরি ম্যাম, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। একথা বলে রাত চলে যেতে লাগল। ঈশিতা চমকে তড়িঘড়ি করে পিছু পিছু ছুটে আসার সময় ভুলবশত জুতার নিচে শাড়ির কুচি পরায় মুহূর্তেই শাড়ি খুলে গেল। মেয়েটার আর্তনাদ শুনে রাত ঘুরে তাকায়, এবং সঙ্গে সঙ্গে নিজের জায়গায় জমে গেল। ওইভাবে তাকিয়ে না থেকে আমাকে এসে সাহায্য করুন। রাত অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, নিজে খুলেছেন, এখন নিজেই ঠিক করুন, নয়তো আবারও আমাকে লম্পট উপাধি দিবেন। ঈশিতা বিপাকে পড়ে গেল। তার শরীর টলছে আর মাথাটা ভনভন করে ঘুরছে। ঠিকমতো দাঁড়িয়েও থাকতে পারছে না। হয়তো নেশাটা ধীরে ধীরে বাড়ছে। তবুও সে কোনমতে শাড়িটা শরীরে পেঁচিয়ে নিল। মেয়েটার কান দেখে বেশ বিরক্ত হয় রাত। এমন করে সাপের মতো পেঁচিয়ে রাখলে হাঁটবে কিভাবে? আর যে কোনো সময় খুলেও যেতে পারে। অগত্যা সে নিজে গিয়েই মেয়েটাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিল। নাও পারফেক্ট। নিজের কাজ শেষ করে উঠে দাঁড়ায় রাত। ঈশিতা নিজেকে দেখতে দেখতে মাতাল কণ্ঠে বলল, আপনি তো সব কিছুই পারেন। আই নো। এখন অহেতুক আমার মাথা না খেয়ে চলুন, আপনাকে বাড়িতে পৌঁছে দিই।
ঈশিতা ঠিকমতো হাঁটতে পারছে না। রাত বিরক্তিতে মেয়েটার মাথা চেপে ধরে নিজের সাথে নিয়ে যায়। কোনোমতে ইস্যুকে বাইকের পিছনে বসিয়ে রেখে সেও উঠে পড়ল। গায়ের কোট দিয়ে মাতাল মেয়েটাকে নিজের সাথে বেঁধে রাখল, যেন ভুলবশত পড়ে না যায়। তারপর হেলমেট পরে বাইক স্টার্ট দিয়ে ছুটে যেতেই মেয়েটা ওর পিঠের উপর সব ভার ছেড়ে দিয়ে দুহাতে কোমরসহ মেদহীন পেট খামচে ধরে কাঁধে মুখ গুজল। রাতের এখন ইচ্ছে করল তাকে ছোঁয়ার জন্য মেয়েটার মতোই থাপ্পড় মারতে। কিন্তু সে তেমনটা করল না, কারণ মেয়েটা নিজের হুঁশে নেই। শহরের বুকে ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করেছে। ব্যস্ত রাস্তার বুক চিরে যানবাহন ছুটে চলেছে নিজেদের গন্তব্যে। অদূর থেকে বিমান যাওয়ার শব্দ ভেসে আসছে। হালকা শীতল বাতাসে এক রমণীর শাড়ির আঁচল বেখেয়ালে উড়ছে। খোলা মেঘালয় আকাশের নিচে ঝুম বৃষ্টির মধ্যে নিজ গতিতে ছুটছে একখানা বাইক। স্বচ্ছ জলবিন্দুগুলো যুবক যুবতীকে অনায়াসে ছুঁয়ে দিচ্ছে এবং সর্বাঙ্গে ভিজিয়ে দিচ্ছে। মাঝে মধ্যে রমণীর পাতলা শরীর শীতে কেঁপে কেঁপে উঠছে। বৃষ্টির মাঝে একটু উষ্ণতার খোঁজে সামনে বসা ব্যক্তিকে আরও দৃঢ়ভাবে জড়িয়ে ধরল, অথচ যুবকের মধ্যে কোনো হেলদোল নেই। সে তো মনোযোগ সহকারে বাইক রাইডিং করতে ব্যস্ত। হঠাৎ করে নেশা করার কারণ? যুবকের কথা শুনে ঈশিতা ঝিমাতে ঝিমাতে বলল, আমি আপনার মতো নেশাখোর নই গি। সেটা তো দেখতেই পাচ্ছি। আপনি কত ভদ্র। হেই রাতের বাচ্চা, মেরে কিন্তু দাঁত ভেঙে দেব গু। একথা শুনে রাত জোরে ব্রেক মারল। ঘাড় পিছনে বাকিয়ে অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, কি বললেন? ঈশিতা ছোট বাচ্চাদের মতো ভেজা ঠোঁট গোল করে বলল, বললাম চুমু দিব গু। রাত কপাল কুঁচকে বিড়বিড় করল, আপনি তো দেখছি বেচারা গিরগিটিকেও হার মানিয়ে দিবেন গু। আপনার ওই বেচারা গিরগিটিকে কেটেকুটে স্যুপ বানিয়ে আপনাকে খাওয়াব গু। ইয়াক থু। রাত চোখমুখ কুঁচকে সোজা হয়ে বসল। এই মাতাল মেয়েটার মাতলামি দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেল। ইচ্ছে তো করছে রাস্তায় ফেলে যেতে, কিন্তু এত রাতে একটা মেয়েকে এইভাবে রেখে যাওয়াও সেইফ না। তার ওপর সে ভালো মানুষ হতে চাচ্ছে, সেখানে এমন জঘন্য কাজ করার কোনো মানেই হয় না। মেয়েটা আবার নিজের হুঁশেও নেই। অগত্যা এই মাতালের অত্যাচার এখন সহ্য করতে হবে। এটা আমার পেট, কোনো ময়দা মাখানো ডো নয় যে এইভাবে খামচে ধরবেন ঘ। রাত নিজের পেটের মাঝে থাকা কোমল হাত জোড়ার দিকে তাকিয়ে বিরক্তিকর কণ্ঠে বলল, এই মেয়েটা হাতের বড় বড় নখ দাবিয়ে দিয়েছে তার পেটে। এমনভাবে খামচে ধরে আছে যেন মনে হচ্ছে মাংস তুলে নিবে, আর না হয় সে পালিয়ে যাবে। আপনি এমন করছেন কেন? একটুই তো ধরেছি ঘি। রাত প্রত্যুত্তরে কিছু না বলে বাইক স্টার্ট করে মনে মনে বিড়বিড় করল, ভাগ্যিস আগের রাতের সাথে সাক্ষাৎ হয়নি আপনার। খান বাড়ির বিশালবহুল ড্রয়িংরুম জুড়ে পিনপতন নীরবতা ছেয়ে আছে। তিথির বলা সামান্য বাক্যটি এক মুহূর্তের জন্য সবাইকে পাথর বানিয়ে দিয়েছে। তাদের কল্পনারও বাইরে ছিল এমনকি শুনতে পাবে। আধার তো ভেবেছিল তাহমিনা খান প্রেগন্যান্সির কিট অন্য কোথাও থেকে নিয়ে এসেছে। কিন্তু এখন বোনের মুখ থেকে এটা কি শুনল সে? তার মানে তিথিই প্রেগন্যান্ট? কিন্তু এটা কি করে সম্ভব? মেয়ের কথা শোনা মাত্রই তাহমিনা খানের হাত থেকে কিট পড়ে গেল। তিনি অবিশ্বাস্য কণ্ঠে শুধালেন, কি বললে তুমি? পরিবারের সামনে এমন জঘন্য পরিস্থিতিতে পড়ে তিথির ইচ্ছে করল মাটি ফাঁক করে ভেতরে ঢুকে যেতে। সে তো চায়নি সবাই এটা জানুক, তাই তো কিট লুকিয়ে ফেলে দিয়েছিল ডাস্টবিনে। কিন্তু ওটা কিভাবে তার মায়ের হাতে পৌঁছাল ঠিক বুঝতে পারছে না। তার ওপর তার মা অয়থা ওই নির্দোষ মেয়েটাকে দোষারোপ করছে, এমনকি চরিত্র নিয়েও কটু কথা বলতে বাদ রাখেননি। সেই জায়গায় সে কিভাবে চুপ থাকত? নিজের ভুলের শাস্তি অন্য কেউ পাক সেটা মোটেও চায় না। তাই সে চোখের পানি মুছে শান্ত গলায় বলল, ভাবি নয়, আমি প্রেগন্যান্ট। সকলের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তাহমিনা খান আর্তনাদ করে উঠলেন, তুমি এত নিচু কাজ কিভাবে করতে পারলে? পরিবারের সম্মানের কথা একবারও ভাবলে না? আর কয়েকদিন পর তোমার এনগেজমেন্ট, আর এখন বলছো তুমি প্রেগন্যান্ট? ছিহ! এমন ঘৃণিত কাজ করার সময় লজ্জা করল না? তোমাকে তো আমার মেয়ে ভাবতেও ঘৃণা করছে গি। তিথি মাথা নিচু করে নিল। শোভহান খান ছোট বুমার উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বললেন, অন্য একজনের চরিত্রের সমস্যা খুঁজতেছিলে তুমি, অথচ তোমার গর্ভের সন্তানদেরই চরিত্রের সমস্যা। তাহমিনা খান ছলছল নয়নে মেয়ের দিকে তাকিয়ে আছে। তিনি ভাবতেই পারেননি উনার মেয়ে এমন কিছু করে বসে থাকবে।
এটা যদি সমাজ জানে তাহলে তো তার মেয়েকে চরিত্রহীন বলে মানবে। সাথে তাদের এতদিনের সম্মান ধুলোয় মিশে যাবে। আর এটা তিনি কিছুতেই হতে দিবে না। আম্মু লাগছে গি। চোখের পলকে তাহমিনা খান দোতলায় ছুটে গিয়ে মেয়ের মাথার পিছনের চুল খামচে ধরে টেনে হিঁচড়ে সিঁড়ি বেয়ে নামাতে লাগলেন। চুলের ব্যথায় মেয়েটা আর্তনাদ করে উঠল। তবুও থামলেন না তাহমিনা খান। বল, কার সন্তান পেটে ধরেছিস তুই? আজকের এই দিনটা দেখার জন্য তোকে চট্টগ্রামে পাঠিয়েছিলাম। আজ থেকে তোর সব পড়াশোনা বন্ধ। আর এই অংশকেও তুই নষ্ট করবি গিয়ে। শেষের কথাটা শুনে তিথি আঁতকে উঠল। তাহমিনা খান মেয়েকে নিচে নিয়ে এসে সামনের শক্ত ফ্লোরের উপর ছুঁড়ে মারলেন। তিথি খে না ঘি বলে চিৎকার করে উবুর হয়ে পড়ল। কিন্তু তার শরীর ফ্লোর স্পর্শ করল না, বরং সে তার ভাইয়ের বুকের মাঝে গিয়ে পড়ে। আলোকে সোফায় বসিয়ে রেখে ছুটে এসে বোনকে আগলে নেয় আধার। তিথি বড় ভাইয়াকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। আধার চোখ বুজে দীর্ঘশ্বাস ছেড়ে বোনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ধীর কণ্ঠে বলল, এটা তিহানের অংশ। মেয়েটা কাঁদতে কাঁদতেই মাথা নাড়িয়েছি হ্যাঁ বোঝায়। আধার গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, কেন করলি এমনটা? নাকি তিহান জোর করেছে? না, ও আমাকে জোর করেনি ভাইয়া। আসলে কয়েক মাস আগে ওর কাজিনের বার্থডে পার্টিতে গেছিলাম। ও ওখানে ভুলবশত নর্মাল ড্রিঙ্ক ভেবে ওয়াইন খেয়ে নিই। সে সময় তিহানও ড্রাঙ্ক ছিল। তারপর আর কিছু বলতে পারল না তিথি। কাঁদতে কাঁদতে তার হেঁচকি উঠে গেছে। তবুও ভাঙা ভাঙা গলায় বলার চেষ্টা করল, আমরা ইচ্ছে করে কিছু করিনি ভাইয়া। যা হয়েছে ওটা একটা অ্যাক্সিডেন্ট। প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। আধারসহ পরিবারের সবাই বুঝতে পারল আসল ঘটনাটা। তবে তাহমিনা খান রাগে গজগজ করেছেন। অন্যের গায়ে কাদা ছুঁড়তে গিয়ে উনার নিজের গায়েই এসে পড়ল। কাঁদিস না। আগামী সপ্তাহে তোদের এনগেজমেন্ট নয়, বিয়ে হবে। আমি মির্জা পরিবারের সাথে কথা বলে নেব। বড় ভাইয়ার কথা শুনে তিথির কান্না থামে। শোভহান খান ছোট বুমার উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বললেন, নাতবুয়ের কাছে ক্ষমা চাও। পরবর্তীতে আবার যদি মেয়েটার পিছনে লাগার চেষ্টা করো তাহলে আমি ভুলে যাব তুমি এ বাড়ির বউ। তাহমিনা খান নিজেও বুঝতে পারলেন তিনি আজ একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলেছে। শুরুতে এতটা রিয়াক্ট না করলেও পারত। এসব নিয়ে ঝামেলা না করলে হয়তো তার মেয়েকে সবার সামনে লজ্জিত হতে হতো না। আজ তিনি একটু হলেও বুঝলেন অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। যেমনটা আজ হল। তিনি আলো ও আধারের কাছে ক্ষমা চেয়ে রুমে চলে গেলেন। লজ্জায় অপমানে মাথাটা হেঁট হয়ে গেল। তিথি উপরে চলে যেতেই আধার দাদাজানের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তোমার সো কোল্ড ছেলের সেকেন্ড বুকে ভালো হতে বলো। অন্যথায় আমি আমার বুকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। নাতির কথা শুনে শোভহান খান দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আশা করছি আজকের এই ঘটনার পর তাহমিনা আর ঝামেলা করবে না গি। না করলেই ভালো। আধার ফ্রেশ হয়ে এসে রুমে আলোকে দেখতে পেল না। সে কপাল কুঁচকে হাতের আধভেজা তোয়ালে বিছানার উপর রেখে বারান্দায় গেল। মেয়েটা রেলিংয়ের উপর দুহাত রেখে চুপচাপ দাঁড়িয়ে আছে। দৃষ্টি তার খোলা আকাশের দিকে। বৃষ্টির উথালপাতাল শেষ হয়ে এসেছে। শুধু শীতল হাওয়া বয়ে চলেছে। মাঝে মধ্যে বিদ্যুৎও চমকাচ্ছে আর গুড়গুড় করছে। এমন শীতল রোমান্টিক আবহাওয়ার মাঝেও আধারের মনটা অজানা কারণে খচখচ করছে। হয়তো তখনকার ড্রয়িং রুমে বলা তাহমিনা খানের কথাগুলোর জন্য। তার ওই মহিলার প্রতি ভীষণ রাগ হচ্ছে। এতগুলো বছরের জমিয়ে রাখা সম্মান এক মুহূর্তেই শেষ হয়ে গেছে। উনাকে এখন ছোটমা ভাবতেও ঘৃণা করছে। কিছু কিছু সৎ মা কখনোই আপন হয় না। সেটা আজ আবারও প্রমাণ পেল। আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে পিছন থেকে শক্ত করে অর্ধাঙ্গিনীকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি ঠেকিয়ে রাখল। কিছুক্ষণ চুপ থেকে আস্তে করে বলল, সরি। উনার পক্ষ থেকে আমি খুব সরি। আলো বামহাত স্বামীর গালে রেখে মাথায় মাথা ঠেকিয়ে শান্ত গলায় বলল, আপনি কেন সরি বলছেন? এখানে তো আপনার কোনো দোষ নেই। আর কে কি বলল তাতে আমার কিছু যায় আসে না। আমার পাশে শুধু আপনি থাকলেই যথেষ্ট। একটু থেমে পুনরায় আওড়াল, আপনি সারা জীবন থাকবেন তো আমার পাশে? নাকি সময়ের সাথে সাথে এই আমিটার উপর আপনারও বিরক্ত এসে যাবে? আধার মেয়েটাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে চোখে চোখ রেখে জবাব দিল, নিজের প্রাণের উপর কেউ কখনো বিরক্ত হয়?
তুমি আমার খুঁজে পাওয়া সেই শ্যামা পাখি, যাকে ছাড়া এক মুহূর্তের জন্য চলবে না। আমি আমার শেষ নিঃশ্বাস অবধি তোমার পাশে থাকব। মাঝখানে যতই ঝড় তুফান আসুক না কেন, তবুও কখনো তোমার হাত ছাড়ব না ইনশাল্লাহ গু। আলোর চোখ দুটো ছলছল করে উঠল। সে শক্ত করে জড়িয়ে ধরল ভালোবাসার মানুষটিকে। দিন শেষে শুধু তার এই মানুষটাকেই চাই। এর বাইরে পুরো পৃথিবীর মানুষও যদি তার বিপক্ষে যায়, তবুও তার কোনো যায় আসবে না। বরং সবার মুখে ঝামা ঘষে দিয়ে স্বামীর সাথে সংসার করবে। দেখতে দেখতে অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনটা চলেই এল। আজ শুক্রবার। এই দিনে তিথি ও তিহানের এনগেজমেন্ট হওয়ার কথা থাকলেও পরবর্তীতে সিদ্ধান্ত পাল্টানো হয়েছে। আর আজ দুজনের বিবাহ। বিয়েটা ঘরোয়াভাবে হলেও খুব কাছের আত্মীয় স্বজনদের দাওয়াত করা হয়েছে। আলোর পরিবারের লোকজন সকাল বেলায় উপস্থিত হন। মেয়েটা নিজের ছোট্ট পরিবারকে পেয়ে ভীষণ খুশি। ওই দিনের ঘটনার পর আধার তাহমিনা খানের সাথে একটা কথাও বলেনি, এমনকি একসাথে বসে খাবারও খায় না। একই ছাদের নিচে থাকলেও নিজেদের দূরত্ব বাড়িয়ে নিয়েছে। কিছু বলবে? আধার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে থেকে তৈরি হচ্ছিল। তখন খেয়াল করল তার বউ পিছনে ঘুরঘুর করছে। মেয়েটার হাবভাব দেখে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করল। আলো এক জায়গায় দাঁড়িয়ে মাথা চুলকিয়ে আমতা আমতা করে বলল, শাড়ি পরি। একথা শুনে আধার ঘাড় ঘুরিয়ে মেয়েটার দিকে তাকায়। আলো শুকনো ঢোক গিলে মিনমিন করল, না মানে আপনার শাশুড়ি মা চাচ্ছিল আমি শাড়ি পরি গি। আধার কিছুক্ষণ চুপ থেকে ধীর কণ্ঠে বলল, ঠিক আছে, তবে শরীরের কোনো অংশ যেন উন্মুক্ত না থাকে। নয়তো এর ফল কেমন হবে সেটা তো জানোই। আলো মনে মনে ভেঙচি কাটল। মুখে কিছু না বলে আলমারি খুলে একখানা জামদানি শাড়ি বের করে বিছানার উপর রাখল। সেটা আবার আধার খুলে ভালো করে চেক করল পাতলা কিনা। মানুষটার কাণ্ড দেখে আলো আহাম্মকের মতো দাঁড়িয়ে রইল। পর মুহূর্তে বিরক্তিকর কণ্ঠে বলল, শাড়িটা আপনাকেই পরিয়ে দিই? তারপর দেখুন শরীরের কিছু দেখা যায় কিনা। আধার শাড়ি পর্যবেক্ষণ করে রেখে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, বেশি কথা বললে কিন্তু শাড়ি পরা ক্যান্সেল গো। আলো আবারও মুখ ভেঙচাল। কিছু না বলে হনহনিয়ে ওয়াশরুমে চলে গেল। চেঞ্জ করে দরজা দিয়ে একটু উকি মেরে বলল, বাইরে যান, আমি শাড়ি পরব। আধার এক পলক তাকিয়ে চলে যেতে লাগল। আলো মনে মনে ভাবল, যাক ভদ্রলোক আছে। তবে তাকে বুড়ো আঙুল দেখিয়ে আধার দরজা বন্ধ করে বিছানায় এসে পায়ের উপর পা তুলে আরামে বসল। পিছনে দুহাত রেখে হালকা শরীরটা হেলিয়ে ঘাড় কাত করে বুয়ের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, তোমার এমন কিছু নেই যেটা আমার অদেখা। ঢং বাদ দিয়ে ভদ্র মেয়ের মতো এসে চুপচাপ শাড়ি পরখ। আলো হতাশ হল। বাধ্য মেয়ের মতো বেরিয়ে এসে শাড়ি পরতে শুরু করল। আর অনুভব করতে পারছে অসভ্য লোকটা তাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। ছায়া দোতলায় এসেছিল বড় আপুর কাছে যাওয়ার জন্য। কিন্তু ভেতর থেকে দরজা বন্ধ থাকায় সে আর বিরক্ত করেনি। তাই নিচে যাচ্ছে। দুহাতে লম্বা গাউনের অংশ ধরে নিচের দিকে তাকিয়ে সিঁড়ি বেয়ে নামছিল ছায়া। সে সময় হঠাৎই কারোর বাহুর সাথে ধাক্কা খেয়ে আটকে উঠল। শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যাওয়ার সময় খপ করে তার হাতের বাহু চেপে ধরল আগন্তুক। ছায়া নিচতলায় ভয়ার্ত চোখে তাকিয়ে থেকে জোরে জোরে শ্বাস নিল। তখন সে শুনতে পেল আভিজাত্যপূর্ণ পুরুষালী কণ্ঠস্বর, আর ইউ ওকে? অপ্রত্যাশিত জায়গায় খুব চেনা কণ্ঠস্বর শুনে ছায়ার হার্টবিট থেমে গেল। সে চমকে উঠে ঘাড় ঘুরিয়ে পাশে তাকায়। সুদর্শন যুবকটি কপাল কুঁচকে পিচ্চি মেয়েটাকে এক পলক দেখে বাহু ছেড়ে দিল। হাতে থাকা ফোনটা প্যান্টের পকেটে রেখে শান্ত গলায় বলল, হাঁটার সময় শুধু নিচের দিকে নয়, একটু আধটু সামনেও তাকাতে হয়। নয়তো খুব শীঘ্রই আপনি হাসপাতালে পৌঁছে যাবেন। একথা বলে আর দাঁড়াল না। মাথার চুলগুলো ঠিক করতে করতে উপরে চলে গেল। আর পিছনে ফেলে গেল এক স্তম্ভিত রমণীকে, যে কিনা অবিশ্বাস চোখে যুবকের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থেকে অস্ফুট স্বরে বলে উঠল, গায়ক সাহেব। গল্প ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরের পর্ব পোস্ট করার সাথে সাথে আপনি পেয়ে যান।